Assalamu alaikum. Hi, you all. Hope you're fit and fine. I'm also fine by the grace of Almighty Allah. Thank you so much for joining with me. This is Ashraful Islam, the founder and chief instructor of English Express. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে দুইটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতা দুটি হচ্ছে গুড মোরো আর হচ্ছে টু ড্যাফোডিলস। আসুন আমরা আলোচনা শুরু করছি। দ্য গুড মোরো বাই জন ডান, অর্থাৎ এই গুড মোরো যে কবিতাটা, এই কবিতাটা লিখেছেন জন ডান। আচ্ছা, এই কবিতাটা কবে লেখা হয়েছে এ সম্পর্কে আমরা জানবো। রিটেন ইন আর্লি 17th সেঞ্চুরি অ্যারাউন্ড 1633, অর্থাৎ এই কবিতাটা 17শো শতাব্দীর শুরুতে লেখা হয়েছিল। সম্ভবত এটা 1633 খ্রিস্টাব্দে লেখা হয়েছে। টাইপ, এই কবিতার টাইপটা কেমন? এটা হচ্ছে মেটাফিজিক্যাল লাভ পোয়েম। মেটাফিজিক্যাল লাভ পোয়েম এই কবিতাটা। মেটাফিজিক্যালের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ছিল, এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে ভালোবাসার কবিতা। থিম ট্রু লাভ, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, ইউনিটি অফ সোলস, অর্থাৎ প্রকৃত যে ভালোবাসা এবং আত্মার জাগরণ এবং দুইটা মানুষের যে আত্মা রয়েছে এদের যে একটা ঐক্য, ভালোবাসার ঐক্য, এই জিনিসটা নিয়েই আলোচনা করা হয়েছে। ইন্ট্রোডাকশন। জন ডান was a leading poet of the metaphysical school, অর্থাৎ মেটাফিজিক্যাল স্কুল বা মেটাফিজিক্যাল যারা লেখক ছিল, মেটাফিজিক্যালের সময় মানে মেটাফিজিক্যাল যে কবিতাগুলো রয়েছে, যারা লিখতো, যে কবিগুলো লিখতো, তাদের মধ্যে জন ডান সবার আগে ছিল, মানে সবচেয়ে উল্লেখযোগ্য কবিদের মধ্যে তিনি একজন ছিলেন। দ্য গুড মোরো ইজ আ সেলিব্রেশন অফ ট্রু লাভ দ্যাট কানেক্টস ট্রু সোলস বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, অর্থাৎ এই যে দ্য গুড মোরো যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে ট্রু লাভ, অর্থাৎ সত্যিকারের যে ভালোবাসা, যেটা দুইজন মানুষের আত্মার জাগরণ তৈরি করে সেটা উদযাপন করা বুঝিয়েছে, বা দুইটা মানুষের ভালোবাসার বিষয়টা, সত্যিকারের যে ভালোবাসা আছে, আত্মার যে পৃথিবী রয়েছে, সেই জাগরণটাকেই এখানে বুঝিয়েছে। দ্য পোয়েট রিফ্লেক্টস অন দ্য পাস্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েটস হাউ রিয়েল লাভ হ্যাজ নাও অ্যাওয়েকেন্ড দেম। এই যে কবি রয়েছেন, এই কবি হচ্ছে তাদের যে অতীতের যে জীবন রয়েছে, অতীত নিয়ে কথা বলেছেন, অতীতটা উল্লেখ করেছেন, পাশাপাশি আর অ্যাপ্রিসিয়েটস, এবং তারা প্রশংসা করেছেন বা তিনি প্রশংসা করেছেন হাউ রিয়েল লাভ হ্যাজ নাও অ্যাওয়েকেন্ড দেম, সত্যিকার যে ভালোবাসা কিভাবে তাদেরকে জাগ্রত করেছে সেই বিষয়টা তারা উল্লেখ করেছে। অর্থাৎ তারা তাদের অতীত নিয়ে কথা বলেছেন এবং বর্তমান যে তাদের ভালোবাসা জাগ্রত হয়েছে এবং তাদেরকে যে জাগ্রত করেছে সেই জিনিসটাই তুলে ধরেছেন। এখন আমরা সামারি নিয়ে আলোচনা করছি। The speaker wonders what he and his beloved were doing before they truly fell in love, অর্থাৎ এই যে লেখক যে রয়েছেন, স্পিকার যে রয়েছেন, তিনি এই কথাটা উল্লেখ করেছেন, সে এবং তার যে ভালোবাসা, অর্থাৎ বিলাভড পারসন, তারা একজন আরেকজনকে ভালোবাসার পূর্ব পর্যন্ত কি করছিল। হি কলস দ্যাট টাইম চাইল্ডিশ অ্যান্ড মিনিংলেস, মানে এই যে একজন আরেকজনকে ভালোবাসার পূর্ব পর্যন্ত যে সময়টা ছিল, সেই সময়টা হচ্ছে শিশু সুলভ ছিল এবং কি ছিল, মানে মূল্যহীন ছিল। মানে একজন আরেকজনকে ভালোবাসার পূর্ব পর্যন্ত তাদের যে সময়টা অতিবাহিত হয়েছিল, সেই সময়টা আসলে শিশু সুলভ ছিল এবং মূল্যহীন ছিল। Their true love has now awakened their souls, তাদের যে সত্যিকার যে ভালোবাসা, এই ভালোবাসাটা তাদের এখন কি আত্মার জাগরণ করেছে, তাদের আত্মাকে জাগিয়ে তুলেছে। Their love is so deep that they no longer need anything else, তাদের ভালোবাসা এতই গভীর, is so deep, এতই গভীর, দ্যাট দে নো লঙ্গার নিড এনিথিং এলস, তাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। দে লিভ ইন দেয়ার ওন ওয়ার্ল্ড কমপ্লিট ইন ইচ আদার, তারা তাদের নিজস্ব যে দুনিয়া রয়েছে, নিজস্ব যে পৃথিবী রয়েছে, সেই পৃথিবীতে বসবাস করে এবং তারা তাদের এই পৃথিবীটা কি একজন আরেকজনকে দিয়ে পরিপূর্ণ, আর অন্য কিছুর প্রয়োজন নেই।
দেয়ার সোলস আর সো পারফেক্টলি ইউনাইটেড, তাদের যে আত্মা এটা এত ভালোভাবে ঐক্যবদ্ধ যে দ্যাট দেয়ার লাভ উইল নেভার ফেড অর ডাই, তাদের ভালোবাসা কখনো কি হবে না, ফেড অর ডাই, কখনো এই ভালোবাসাটা কমে যাবে না বা মৃত্যুবরণ করবে না, তাদের ভালোবাসার মৃত্যু ঘটবে না। তাহলে এই অংশটুকু থেকে আমরা কি বুঝলাম? এই যে এই কবি বলেছেন যে আহ, একজন আরেকজনকে ভালোবাসার পূর্ব পর্যন্ত তার কি ছিল, শিশু ছিল, হ্যাঁ, শিশু সুলভ আচরণ করেছে বা তাদের জীবনটা হচ্ছে মূল্যহীন ছিল। এবং তাদের এই যে একজন আরেকজনকে যে ভালোবাসা, এখন সত্যিকার যে ভালোবাসা এটা তাদের আত্মাকে জাগ্রত করেছে। এবং তাদের ভালোবাসা এতই গভীর যে একজন আরেকজনকে যে পেয়েছে, এছাড়া অন্য কিছুর আর প্রয়োজন নেই। এবং তারা নিজেদের একটা পৃথিবীতে বসবাস করে, এই পৃথিবীটা পরিপূর্ণ পৃথিবী, পূর্ণাঙ্গ পৃথিবী। এই পৃথিবীতে এই কোনো কিছুর আর প্রয়োজন নেই, এবং একজন আরেকজনকে এতই বেশি ভালোবাসে যে তাদের ভালোবাসা কখনো শেষ হবে না এবং কখনো আহ এই ভালোবাসার মৃত্যু ঘটবে না, অর্থাৎ ইটার্নাল লাভ। আচ্ছা, মেইন থিমস, এই যে কবিতাটা যে আমরা পড়লাম, এই কবিতার হচ্ছে মেইন যে থিমস বা মেইন যে বিষয়গুলো সেটা কি? ওয়াকেনিং অফ ট্রু লাভ, মানে প্রেমের মাধ্যমে আত্মার জাগরণ। স্পিরিচুয়াল ইউনিটি অফ লাভার্স, প্রেমিক প্রেমিকার আত্মিক ঐক্য। ফুলফিলমেন্ট অ্যান্ড কমপ্লিটনেস ইন লাভ, প্রেমে পরিপূর্ণতা ও তৃপ্তি। টোন, জয়ফুল, ইন্টিমেট, থটফুল, অর্থাৎ আনন্দময়, অন্তরঙ্গ, ভাব গম্ভীর। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল, মানে এটার ভাষা এবং কোন স্টাইলে লেখা হয়েছে সেই বিষয়টা এখানে আলোচনা করেছি। ইউজেস মেটাফিজিক্যাল কনসিপ্টস, মেটাফিজিক্যাল কনসিস্ট কি? আনইউজুয়াল কম্প্যারিজন, মানে যেটার প্রয়োজন নাই বা আসলে যেটা আসলে সাধারণত কি করা হয় না, তুলনা করা হয় না, সেই জিনিসটাই তুলনা করা হয়েছে। লাইক কম্পেয়ারিং দেয়ার রুম টু দ্য হোল ওয়ার্ল্ড, যেরকম ভাবে তাদের একটা রুমকে, অর্থাৎ একটা ঘরকে, এই রুমকে সারা পৃথিবীর সাথে তুলনা করেছেন। এটা আসলে আনইউজুয়াল কম্পারিজন, অপ্রয়োজনীয় তুলনা, মানে এই তুলনাটা আসলে মানে সাধারণভাবে লেখক ছাড়া বা কবি হিসাবে সে এটা কম্পারিজন করেছে, তুলনা করেছে। সাধারণ মানুষ যদি কেউ এরকম ভাবে এমনি তুলনা করে তাহলে কিন্তু মানুষ তাকে পাগল বলবে। কবি হিসাবেই সে এটা তুলনা করেছে। ফার্স্ট পার্সন নেগেটিভ, মানে এই যে প্রথম বক্তার ভাষায় এই এটা বলা হয়েছে। সিম্বলিক অ্যান্ড ফিলোসফিক্যাল, প্রতীক ধর্মীয় দর্শনমূলক ভাষা ইউজ করা হয়েছে। আচ্ছা, এর মধ্যে ডিফিকাল্ট কিছু ওয়ার্ড রয়েছে, যেরকম ট্রুথ, ট্রথ এটার সঠিকই হচ্ছে ট্রুথ, সত্য। ওয়েন্ড, এটার হচ্ছে নো লঙ্গার ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বনির্ভর হওয়া। সেভেন স্লিপার্স ডেন, লিজেন্ড অফ লং স্লিপ, সাত ঘুমন্ত সাধুর গুহা, অর্থাৎ হজরত ঈসা আলাইসাল্লামের যুগে আম, একটা একটা রাজা ছিল। সেই রাজা খুবই কি ছিল, খারাপ শাসক ছিল আর কি, মানুষের উপর অত্যাচার করতো, নিপীড়ন করতো। তো সে সেই যুগে 7 জন ভাই ছিল। তারা হচ্ছে এই রাজার অত্যাচার থেকে বাঁচার জন্য একটা গুহায় আশ্রয় নিয়েছিল, এবং সেই গুহায় তারা 180 বছরের মতো কি করেছিল, ঘুমিয়েছিল। সেই 7 ঘুমন্ত ব্যক্তির কথা বলা হয়েছে। যাই হোক, এগুলো আশা করি বুঝতে পেরেছো। এই হেমিস্ফায়ার হচ্ছে হাফ অফ দ্য ওয়ার্ল্ড বা গ্লোব, গোলার্ধ মানে পৃথিবীর অর্ধেক অংশ। স্ল্যাক মানে ওয়েকেন, মানে দুর্বল হওয়া। আচ্ছা, মেসেজ অফ দ্য পোয়েম, এই যে কবিতাটা পড়লাম এই কবিতার মেসেজটা কি? ট্রু লাভ ইজ ইটার্নাল, অর্থাৎ সত্যিকার ভালোবাসা হচ্ছে কখনো শেষ হয় না। স্পিরিচুয়াল মানে আত্মিক, অ্যান্ড ফুলফিলিং এবং পরিপূর্ণ। ইট রিমুভস ফেয়ার অ্যান্ড ব্রিংস কমপ্লিটনেস টু লাইফ, এটা হচ্ছে ভয়কে দূর করে এবং পরিপূর্ণ জীবনে পরিপূর্ণতা আনে। জীবনে পরিপূর্ণতা আনে কি কি দিয়ে? সত্যিকার ভালোবাসা। মাগো। আচ্ছা, কনক্লুশন, মানে সর্বশেষ যে বিষয়টা বলা দরকার সেটা, the poem celebrates a deep and spiritual love that transforms life. এই যে পোয়েম, এই যে কবিতাটা, এই কবিতার মধ্যে ডিপ অ্যান্ড স্পিরিচুয়াল লাভ, অর্থাৎ গভীর এবং আত্মিক যে ভালোবাসা, সেই জিনিসটা যে জীবনকে পরিপূর্ণতা এনে দেয় বা জীবনকে তৈরি করে, সেই জিনিসটাই কি আলোচনা করা হয়েছে। The poet shows how real love creates a world
কবি দেখিয়েছেন কিভাবে সত্যিকার ভালোবাসা তৈরি করে একটা পৃথিবী অফ ইটস ওন, যেটা তাদের নিজের বা এটা যেটা তার নিজের, অ্যান্ড লিডস টু ইউনিটি অ্যান্ড দ্যাট নেভার ডাজ, এবং তাদের মধ্যে এতটাই ঐক্য তৈরি করে যেটা কখনো শেষ হয় না, ম্লান হয় না, মানে যে জিনিসটা হচ্ছে চিরস্থায়ী। যতটুকু আলোচনা করেছি সবাই কি বুঝতে পেরেছো? ইয়েস অর নো? একটু বলবা, কথা বলতে হবে, জাস্ট হ্যাঁ না বলো। তোমরা কি কেউ আসছো আমার সাথে? কেউ আছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই কবিতার মধ্যে থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তোমাদেরকে বলি, এই যে সামারিটা অবশ্যই নিজের ভাষায় তোমরা আগামীকাল লিখে আমাকে দেখাইবা। আমি দেখতে চাই সবাই এই কবিতাটা সুন্দর করে পড়ে সামারিটা নিজের ভাষায় লিখবা। এর মধ্যে থিম যে রয়েছে, মানে থিম জিনিসটা কি, থিম জিনিসগুলো একদম মুখস্থর মতো, মানে বেশ কয়েকবার পড়বা, মনে রাখতে হবে, থিম মনে রাখতে হবে। এবং এই কবিতার টাইপটা কি, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে, মেটাফিজিক্যাল লাভ পোয়েম। তারপরে এখানে আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে মেইন থিমস কি, সেটা তো অবশ্যই টোন, মানে এটার মধ্যে কি টোন রয়েছে, জয়ফুল, ইন্টিমেট, থটফুল, এই জিনিসটা কিন্তু একদম মুখস্থর মতো। ভাই বলছিলাম যে এখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে ভাই? এখানে প্রশ্ন কি ধরনের আসতে পারে, সাধারণত আমাদের কি কি প্রশ্ন, তুমি কি ন্যাশনাল নাকি সেভেন কলেজ? ভাইয়া তুমি কোথায় পড়ো? বাংলা কলেজে পড়তেছি ভাই। আচ্ছা, আমাদের প্রশ্ন সাধারণত এক্সপ্লেনেশন আসে, শর্ট প্রশ্ন আসে, আর হচ্ছে ব্রড প্রশ্ন আসে। এর মধ্যে এক্সপ্লেনেশন আসতে পারে, যে কোনো কবিতা যে কোনো লাইন তুলে দিতে পারে, সেই লাইনটা থেকে বলতে পারে যে এটা ব্যাখ্যা করো। আর একটা হচ্ছে শর্ট নোট, শর্ট নোটের ভিতরে এখানে গুরুত্বপূর্ণ একটা শর্ট নোট রয়েছে, সেটা হচ্ছে সেভেন স্লিপার্স ডিন। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা বই থেকে পড়ে নিবা, আর যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে আমি পড়িয়ে দিব, ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রি আসলে কি, ঠিক আছে? সেই জিনিসটা সম্পর্কে শর্ট নোট আসতে পারে। আর ব্রড প্রশ্ন বিভিন্নভাবে দিতে পারে, যে যে তাদের যে ভালোবাসা কিসের সাথে তুলনা করা হয়েছে, মানে এইসব বিভিন্ন বিষয় আসতে পারে আর কি। আচ্ছা, টু ড্যাফোডিলস, আমরা এখন টু ড্যাফোডিলস নিয়ে আলোচনা করব। এটা লিখেছেন রবার্ট হেরিক। রিটেন ইন, মানে এটা লেখা হয়েছে 17th সেঞ্চুরি, মানে কি 17শো শতাব্দীতে, পাবলিশড ইন 1648, অর্থাৎ 1648 সালে এটা পাবলিশড হয়েছে। লিরিক পোয়েম, এই যে এর আগে যে কবিতাটা পড়েছিলাম সেটা কি, সেটা হচ্ছে মেটাফিজিক্যাল লাভ পোয়েম, কিন্তু এই যে টু ড্যাফোডিলস এটা হচ্ছে লিরিক পোয়েম, অর্থাৎ গীতি কবিতা। এটা হচ্ছে গীতি কবিতা। এর মধ্যে থিমগুলো কি, থিমগুলো হচ্ছে ট্রানজিনেস অফ লাইফ, মানে জীবনের ক্ষণস্থায়িত্ব, বিউটি সৌন্দর্য, ডেথ মৃত্যু, নেচার প্রকৃতি। অর্থাৎ এই যে জীবনের যে ক্ষণস্থায়িত্ব, সৌন্দর্য, মৃত্যু ও প্রকৃতি নিয়ে এই কবিতার মধ্যে আলোচনা করা হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে অর্থগুলো দিয়েছি, যেন পরবর্তীতে তোমাদের ডিকশনারি খুঁজতে না হয়। আচ্ছা, ইন্ট্রোডাকশন। রবার্ট হেরিক ওয়াজ আ পোয়েট অফ দ্য ক্যাভালিয়ার ট্র্যাডিশন। এই যে ক্যাভালিয়ার যে পোয়েটগুলো রয়েছে, হ্যাঁ, ক্যাভালিয়ার পোয়েট একটা ট্র্যাডিশন ছিল, যারা হচ্ছে রাজার প্রশংসা করত। তো এই যে ক্যাভালিয়ার যে পোয়েট যারা ছিল, তাদের মধ্যে রবার্ট হেরিক অন্যতম ছিল। তো এই ক্যাভালিয়ার পোয়েট সম্পর্কে তোমরা জানবা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে। তোমরা যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংলিশ সাহিত্যের ইতিহাস পড়ো, তাহলে অবশ্যই ক্যাভালিয়ার পোয়েট সম্পর্কে জানবে। যদি আমি কখনো ক্লাস নিই তাহলে আমি ক্যাভেলার পোয়েট সম্পর্কে আলোচনা করব। ইন টু ড্যাফোডিলস, মানে এই টু ড্যাফোডিলস যে কবিতা, এর মধ্যে হি টক্স অ্যাবাউট দ্য শর্ট লাইফ অফ ড্যাফোডিল ফ্লাওয়ার্স টু রিফ্লেক্ট অন দ্য শর্ট অ্যান্ড আনসার্টেইন অফ হিউম্যান লাইফ। অর্থাৎ এই কবিতার মধ্যে লেখক বা কবি আলোচনা করেছেন
শর্ট লাইফ অফ ড্যাফোডিল ফ্লাওয়ার্স, অর্থাৎ এই যে ড্যাফোডিল যে ফুলগুলো রয়েছে এর যে ক্ষণস্থায়ী জীবন, এর যে অল্প সময়ের জন্য যে আসে, হ্যাঁ, এই যে ক্ষণস্থায়ী জীবন, এই জীবনের সাথে মানুষের যে অনিশ্চিত এবং ক্ষণস্থায়ী জীবন, এই জিনিসটা তুলনা করেছে। তাহলে মানুষের অনিশ্চিত এবং ক্ষণস্থায়ী জীবনের সাথে ড্যাফোডিল ফুলের সাথে তুলনা করেছে, যেই ফুলগুলো কিছু সময়ের জন্য আসে, মানে কিছু সময়ের জন্য ফুল ফোটে এবং পরবর্তীতে ঝরে যায়, সেই ফুলের সাথে কি তুলনা করেছে? মানুষের জীবনকে। সামারি: দ্য স্পিকার এক্সপ্রেসেস স্যাডনেস দ্যাট দ্য ড্যাফোডিলস bloom and die so quickly before the day has even ended. অর্থাৎ এই যে লেখক তার যে স্যাডনেস, তার যে দুঃখ, এটা প্রকাশ করেছেন। কেন কেন দুঃখ প্রকাশ করেছেন? ড্যাফোডিলস ব্লুম অ্যান্ড ডাই সো কুইকলি, এই যে ড্যাফোডিল যে ফুলগুলো, এই ফুলটা হচ্ছে ফোটে এবং খুব দ্রুতই কি হয়? মৃত্যুবরণ করে, অর্থাৎ ঝরে যায়। বিফোর দ্য ডে হ্যাজ ইভেন ইন্ডেড, এমনকি এই যে দিন শেষ হওয়ার আগেই, অর্থাৎ সন্ধ্যা হওয়ার আগেই এই ফুলগুলো আবার ঝরে যায়। খুব দ্রুত ফোটে এবং খুব দ্রুতই কি হয়? ঝরে যায়, শেষ হয়ে যায়। হি আস্কস দেম টু স্টে লঙ্গার, সে তাদেরকে বলে স্টে লঙ্গার, আরো কিছু সময় থাকো, অতিবাহিত করো। হি কম্পেয়ার্স দেয়ার শর্ট লাইফ টু হিউম্যান লাইফ, সে তাদের এই যে ক্ষণস্থায়ী জীবন, এই জীবনটাকে তুলনা করেছেন মানুষের জীবনের সাথে। হুইচ অলসো পাসেস কুইকলি, যেটাও এই যে এদের মতো খুব তাড়াতাড়ি কি হয়? চলে যায়, দ্রুত শেষ হয়ে যায়। জাস্ট লাইক দ্য ফ্লাওয়ার্স পিপল গ্রো ফাস্ট, এই যে ফুলের মতো পিপল গ্রো ফাস্ট, মানুষও খুব দ্রুত বৃদ্ধি হয়, মানে বড় হয়। এইজ মানে কি? মানে বয়স্ক হয় আর কি। অ্যান্ড ডাই, এবং মৃত্যুবরণ করে। ডিসঅ্যাপিয়ারিং লাইক মর্নিং ডিউ অর সামার রেইন। জি, ডিসঅ্যাপিয়ারিং লাইক মর্নিং ডিউ অর সামার রেইন, এই যে সকালের যে শিশির রয়েছে সেটা যেমন দেখা যায় না, এবং এই যে সামার রেইন মানে কি? গ্রীষ্মের বৃষ্টি, যেটা দেখা যায় না। তো এই জিনিসটা যেমন কি হয়? অস্পষ্ট বা অদৃশ্য, এমনিভাবে মানুষের জীবন, সরি, এই যে মর্নিং ডিউ, অর্থাৎ এই যে সকালে যে শিশির আসে, শিশিরটা খুব অল্প সময়ের জন্য আসে, অল্প সময় দেখা যায়, তারপরে কি ওটা যখন রোদ ওঠার সাথে সাথে কিন্তু শিশিরগুলো শেষ হয়ে যায়, হ্যাঁ। আবার এই যে বৃষ্টি যে হয়, বৃষ্টি কি সবসময় হয়? বৃষ্টি হওয়ার পরে কিন্তু এক সময় কি হয়? আবার বৃষ্টি থেমে যায়। এমনিভাবে মানুষের জীবনটাও এরকম ফুলের মতো, অল্প সময়ের জন্য তারা আসে, অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করে, তারপর খুব দ্রুত বৃদ্ধি হয়, বড় হয়, তারপর একটা বয়সে উপনীত হয় এবং পরবর্তীতে তারা মৃত্যুবরণ করে। মেইন থিমস, এই কবিতার মেইন যে থিমসগুলো সেটা হচ্ছে শর্টনেস অফ লাইফ, জীবনের স্বল্পতা; ফ্র্যাজিলিটি অফ বিউটি, সৌন্দর্যের ভঙ্গুরতা; ইনভিটেবল ডেথ, অনিবার্য মৃত্যু। এই তিনটা জিনিস অবশ্যই মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ তুমি যখন ব্রড প্রশ্ন লিখবা তখন তোমার বুঝতে হবে, এবং এই থিমগুলো যদি মাথায় রাখতে পারো তাহলে ব্রড প্রশ্ন সহজেই লিখতে পারবে। তাছাড়া কিন্তু লিখতে অনেক অসুবিধা হবে। এই কথাগুলো মাথায় রাখতে হবে, যে জীবনের স্বল্পতা, সৌন্দর্যের ভঙ্গুরতা, অনিবার্য মৃত্যু, অর্থাৎ শর্টনেস অফ লাইফ, ফ্র্যাজিলিটি অফ বিউটি, ইনভিটেবল ডেথ। টোন, এটার যে টোন সেটা হচ্ছে মেলানসোলিক, রিফ্লেকটিভ, জেন্টেল, অর্থাৎ বিষণ্ণ, ভাবনাময়, কোমল। ল্যাঙ্গুয়েজ এন্ড স্টাইল, এখানে কোন ভাষা এবং সিস্টেম বা স্টাইল ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সিম্পল অ্যান্ড ন্যাচারাল ইমেজারি, সহজ ও প্রাকৃতিক ছবি। সিম্পল অ্যান্ড ন্যাচারাল ইমেজারি মানে সহজ ও প্রাকৃতিক ছবি, সহজ ভাষা এটা করা হয়েছে। এবং প্রকৃতির যে বিষয়বস্তু আছে, এই প্রকৃতির থেকে বিষয়বস্তুটাকে নেওয়া হয়েছে। জেন্টেল রিদম অ্যান্ড লিরিক্যাল কোয়ালিটি, কোমল ছন্দ, গীতিময়তা। এটা পড়লেই তোমরা বুঝতে পারবা কত সুন্দরভাবে এটা লেখা হয়েছে। ইউজেস মেটাফোর টু কম্পেয়ার ফ্লাওয়ার্স উইথ হিউম্যান লাইফ, অর্থাৎ ফুলের জীবনের সঙ্গে মানুষের জীবনের উপমা। মেটাফোর ইউজ করেছে, মেটাফোর মানে হচ্ছে উপমা, কোনো কিছুর সাথে কোনো কিছুর উপমা দেওয়া। সো এখানে কি মেটাফোর ইউজ করেছে? ফ্লাওয়ার্স মানে ফুলকে মানুষের জীবনের সাথে তুলনা করেছে।
এখানে কিছু ডিফিকাল্ট ওয়ার্ডস রয়েছে। ইভেন সং মানে ইভিনিং প্রেয়ার, যেটা সন্ধ্যার প্রার্থনা। ডিকে এটা হচ্ছে ডিক্লাইন অর ডাই মানে পচন বা ক্ষয়। নেওয়ার, এখানে ওই কবিতার মধ্যে নেওয়ার লেখা আছে, এটা সঠিক হচ্ছে নেভার, কখনো না। মেসেজ অফ দ্য পোয়েম, লাইফ ইজ শর্ট অ্যান্ড শুড বি চেরিস্ট। মানুষের জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী বা স্বল্পকালের, এবং এটা অবশ্যই মূল্যবান হওয়া উচিত। জাস্ট লাইক ফ্লাওয়ার্স, যেমনভাবে ফুল ফুলের মতো, অর্থাৎ ফুলের মতো। উই টু ফেড আওয়ে কুইকলি, আমরাও খুব দ্রুতই শেষ হয়ে যাই বা নিঃশেষ হয়ে যাই। সো উই মাস্ট ভ্যালু টাইম অ্যান্ড বিউটি ওয়াইল উই ক্যান। সুতরাং আমাদের উচিত বা আমাদের কি করা উচিত, ভ্যালু টাইম অ্যান্ড বিউটি, সৌন্দর্য এবং সময়ের সদ্ব্যবহার করা। Conclusion, the poem reminds us of the fleeting nature of both life and beauty. এই যে কবিতাটা, এই কবিতা রিমাইন্ডস আস, আমাদেরকে মনে করে দেয়, অফ দ্য ফ্লেটিং নেচার অফ বোথ লাইফ অ্যান্ড বিউটি, জীবন এবং সৌন্দর্যর যে নেচার বা প্রকৃতি রয়েছে, এই জিনিসটার যে ফ্লেটিং মানে কি, যে জিনিসটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংস যে, অর্থাৎ জীবন এবং সৌন্দর্যর যে একটা ধ্বংসকাল রয়েছে, সেই জিনিসটা আমাদেরকে মনে করে দেয়। অর্থাৎ আমাদের জীবনটা চিরস্থায়ী না, আমাদের সৌন্দর্যটা চিরস্থায়ী না, কোনো এক সময় আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আমাদের জীবনটাও শেষ হয়ে যাবে। সেই জিনিসটাই কি আমাদেরকে মনে করে দিচ্ছে। ইট asks us to reflect on our mortality and appreciate life's brief moments. এটা আমাদেরকে আম, এটা আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং মনে করে দিচ্ছে যে জীবন যে ক্ষণস্থায়ী, জীবনের প্রতিটা প্রতিটা মুহূর্তকেই অ্যাপ্রিসিয়েট লাইফস ব্রিফ মোমেন্টস, জীবনের যে প্রতিটা মুহূর্ত রয়েছে এই জিনিসটাকে কি অ্যাপ্রিসিয়েট করা, এবং যতটুকু সময় রয়েছে এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো। কারণ মানুষের জীবনটা ক্ষণস্থায়ী, যেমনিভাবে ফুল ক্ষণস্থায়ী সময়ের জন্য আসে এবং পরবর্তীতে সে মানুষকে সুবাস দেয়, সুবাস দেওয়ার মাধ্যমে মানুষ আনন্দিত হয়, এবং পরবর্তীতে কি হয়, তার জীবনটা নিঃশেষ হয়ে যায়। এমনিভাবে মানুষের জীবনটা ফুলের মতো, মানুষ অল্প সময়ের জন্য আসে এবং তার যে জ্ঞান রয়েছে, তার যে আলো রয়েছে, সেটা মানুষের মাঝে ছড়িয়ে দেয়, এবং কোনো এক সময় মানুষও কি করে, মৃত্যুবরণ করে। এই কবিতার মধ্যে কিন্তু কবি ফুলকে বলেছিলেন যে তুমি আরেকটু থাকো, তুমি সন্ধ্যা পর্যন্ত থাকো, সন্ধ্যা পর্যন্ত থাকলে ইভিনিং যে সং রয়েছে আমি প্রার্থনা করব, প্রার্থনা একসাথে প্রার্থনা করার পরে তারপরে তুমি যাও। কিন্তু ফুল কি করে, তার কথা শোনে না, সে হচ্ছে কি হয়, নিঃশেষ হয়ে যায়। এমনি ভাবে ওই যে এই যে জন ডান, এই যে কবি বা এই লেখক, এর জীবনটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী ছিল। এ কিন্তু খুব অল্প সময় পৃথিবীতে বিচরণ করেছিল এবং পরবর্তীতে কিন্তু সে মৃত্যুবরণ করে। হ্যাঁ, এই লেখকটাও কিন্তু খুব যুবক বয়সে মৃত্যুবরণ করেছিল, মেবি 23 বছরে মৃত্যুবরণ করেছিল। এবং যারা মানে খুবই ভালো সাহিত্যিক বা যারা মহৎ মানুষ, তারা কিন্তু তাদের যে আলো রয়েছে, তাদের যে সৌন্দর্য, তাদের যে চরিত্রের যে মাধুর্য রয়েছে, এর মাধ্যমে মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে, মানুষকে তারা ভালোবাসে, মানুষের জন্য কাজ করে, মানুষের কল্যাণে নিয়োজিত থাকে, যার কারণে মানুষ তাদেরকে ভালোবাসে। মানুষ চায় যে তারা আরো কিছুদিন থাকুক, আরো কিছুদিন বেঁচে থাকুক। হ্যাঁ, যেরকম ভাবে যে ডক্টর মোহাম্মদ শহীদ, ডক্টর কি বর্তমান আমাদের উপদেষ্টা কে, ডক্টর কে বলো তো তোমরা? এটা মোহাম্মদ ইউনুস। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ভালো কাজ করছে বা এই জন্য কিন্তু মানুষ সবাই অ্যাপ্রিসিয়েট করছে, এবং মানুষ চাচ্ছে যে সে আরো ক্ষমতায় থাকুক। তো ভালো মানুষ যারা যারা মানুষের কল্যাণে কাজ করে, তাদেরকে কিন্তু মানুষ চায়, কিন্তু থাকতে পারে না। তারা তারা কি করে, থাকতে পারে না, কোন এক সময় তারা চলে যায়। এমনি ভাবে পৃথিবীতে যত মনীষী এসেছিল, যত মহৎ লোক এসেছিল, তাদের জন্য মানুষ কান্না করতো বা মানুষ চাইতো যে তারা আরো বেঁচে থাকুক, তারা আরো ভালো কাজ করুক। কিন্তু তারা ক্ষণস্থায়ী জীবন নিয়ে এসেছে, যার কারণে তাদের কি করতে হয়, মৃত্যুবরণ করতে হয়। যেমনি ভাবে ফুল কি করে না, স্থায়ী হয় না, মানুষের জীবনটা স্থায়ী নয়। যাই হোক, যে আলোচনাগুলো করলাম আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা জয়েন করেছিল সবাইকে ধন্যবাদ। আমাদের রেকর্ডিং ক্লাসটা এই পর্যন্ত থাকবে, আমি রেকর্ডটা বন্ধ করছি। সবাইকে ধন্যবাদ রেকর্ডিং ক্লাস দেখার জন্য।
পরবর্তীতে যারা ক্লাস করতে চান অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।